আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরপি কেবল সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার প্রতিশ্রুতি ছাত্রদল, শিবির ও বাকচাষের। সব গুম ও বিচার বহির্ভূত হত্যার জন্য শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। গুম খুনের বিচার কাজে এগিয়ে নিতেই নির্বাচন চায় বিএনপি। দেশে প্রচলিত পদ্ধতিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি। এবং বিশ্বে অশান্তি ছড়িয়ে শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন প্রেসিডেন্ট ট্রাম্পের। মনোনীত করতে কয়েকটি দেশের সম্মতি, মানবতার সাথে উপহাস বলছে বিশ্ববাসী। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। নির্বাচিত হলে 1 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদল, শিবির ও বাকচার সমর্থিত প্যানেল। রেজিস্ট্রার অফিসে লাল ফিতার দৌরাত্ম্য দূরীকরণে ইশতেহারে মডেল দেবে শিবির। ছাত্রদল বলছে, রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে সাইবার বুলিংয়ের মাধ্যমে বিকৃত রুচির পরিচয় দিচ্ছে কেউ কেউ। এদিকে বাকচাষের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের দাবি, ক্যাম্পাসে লেজুর বৃত্তির রাজনীতি করছে ছাত্রদল। মিজান শাহজাহানের রিপোর্ট। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার থেকে। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে জুম্মার নামাজ শেষে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন ছাত্রদলের বিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোন কোন সংগঠন ক্যাম্পাসে অরাজনৈতিক আচরণ করে। কেউ কারোর পিছনে না লেগে ওপেনলি রাজনীতি করেন, আপনার প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। এই যে বিহাইন্ড দ্য সিনে গিয়ে নানান ধরনের ফটোকার্ড আপনারা বানাচ্ছেন, যেগুলো টোটালটাই বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা, এগুলো থেকে বেরিয়ে আসেন। কোন নম্র, কোন সভ্য, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হতে পারে না। এদিকে মধুর ক্যান্টিনে ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন ছাত্র শিবিরের বিপি প্রার্থী আবু সাদিক কায়েম ও জিএস প্রার্থী এসএম ফরহাদ। তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের চেয়ে কর্মকর্তা কর্মচারীদের স্বার্থ রক্ষায় বেশি তৎপর। আমরা যারা ছাত্রীরা আছি, আমাদেরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ভাবনার কথা, কিন্তু আমাদেরকে নিয়ে না ভেবে তারা 3য় 4র্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদেরকে নিয়ে ভাবে। তাদের জন্য বহুতল বিল্ডিং করে, কিন্তু আমার ফার্স্ট ইয়ারের যে ছেলেটা রংপুর থেকে আসছে, যে ছেলেটা কক্সবাজার থেকে আসে, এই ছেলেটারা এখন পর্যন্ত আজিমপুরে থাকতে হয়েছে সিটের অভাবে। পরে একই স্থানে কথা বলেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের ও জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, নারী ভোটারদের কেন্দ্রে নেয়ার ব্যাপারে নেতিবাচক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে। এ সময় ছাত্রদলের কড়া সমালোচনা করেন আব্দুল কাদের। যখন একজন বিপি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিপি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন, সেটা আমরা মনে করি। আমরা যখন দেখি আচরণবিধি লঙ্ঘন করতেছেন, একই সাথে নিজের বৃদ্ধাঙ্গুলি দেখে সেটা প্রচার করতেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন করছেন নির্লিপ্ত ভূমিকা পালন করতেছেন, সেই জায়গায় আমাদের শঙ্কার জায়গা তৈরি হয়। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের বিপি প্রার্থী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা বলেন, নারী শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিতে কেন্দ্র পুনর্বিন্যাস করতে হবে। নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে, সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই বঙ্গমাতা হল এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, এই দুটি হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আবাসিক হলে সিট না পাওয়া, রাজনৈতিক বিবেচনায় সিট বরাদ্দ, গেস্ট রুম কালচার, টর্চার সেল সহ নানা কারণে বারবার সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হতে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বয়স 104 বছর। এ বিশ্ববিদ্যালয়ে 19টি হল রয়েছে, এর মধ্যে 14টি ছেলেদের আর 5টি নারীদের। অথচ ডাকসুর ভোটার তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় নারী ভোটার 47.52%। সব প্রার্থী বলছেন তারা নির্বাচিত হলে এটিকে পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করবেন। সেটি কতটুকু করতে পারেন তা এখন দেখার বিষয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়।
দেশের সব গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাই দায়ী অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মাটিতেই তার বিচার হবে। আগামী ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে মায়ের ডাক আয়োজিত মানববন্ধনে তিনি বলেন, গুম কমিশনকে সক্রিয় করতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। গুম খুনের বিচার কাজ এগিয়ে নিতেই নির্বাচন চায় বিএনপি। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংসদ ভবনের সামনে গুম খুনের শিকার পরিবারের সদস্যদের নিয়ে এ মানববন্ধন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার অমানবিক নিষ্ঠুরতার শিকার পরিবারের সদস্যরা আজও খুঁজে ফেরেন তাদের ভাই, স্বামী আর বাবাকে। তারা চান হারিয়ে যাওয়া স্বজনদের খোঁজ আর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি। প্রত্যেকটা অন্যায়ের, প্রত্যেকটা মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা সামনে আনবো এবং প্রত্যেকটা সত্যকে সামনে আনবো। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারের বিদায় হয়েছে, কিন্তু গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার আজও করা সম্ভব হয়নি। এটা জাতির জন্য লজ্জার। মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার দিকে তাকিয়ে থাকে, যদি তার বাবা ফিরে আসে না। অন্তর্বর্তী সরকারকে এর জন্য জবাবদিহি করতে হবে। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিককে নিয়ে আসার। এটার জন্য তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। কারণ আমাদের একটা দাবি ছিল, এগুলো বিচার করতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির প্রায় ১৭০০ নেতাকর্মী গুম হয়েছে, এখন পর্যন্ত তার কোনো সদুত্তর মেলেনি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিচার নিশ্চিত করতেই বিএনপি নির্বাচন চায়। প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। আপনারা কেউ নিরাশ হবেন না, জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না। বিএনপি নির্বাচন অবশ্যই চায়, এই নির্বাচন চায় এই বিচারকে নিশ্চিত করার জন্য, বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ব্যতিক্রমী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শাহবাগের ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় দলটির নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন, দেশ দ্বিতীয়বার যেন ফ্যাসিস্টের কবলে না পড়ে, এজন্য আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। 34তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। এ সময় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সহ 7 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বক্তব্যে উঠে আসে দেশের চলমান পরিস্থিতি ও নির্বাচন পদ্ধতি নিয়ে বিভিন্ন মতামত। ইসলামী বাক্সের সমঝোতা করে একটা ইসলামের পক্ষে বাক্স দেব, আগামীতে যেন ইসলামের হুকুমত, ইসলামী শাসন, ইসলামী শরীয়ত অনুযায়ী এই দেশ শাসন করতে পারি। বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলের যে বক্তব্য, বর্তমানে অনেক নেতাদের মুখে একই বক্তব্য শুনি। বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যাদের ভোট নিয়ে এতদিন নির্বাচিত হয়েছেন, সেই ভোটগুলি দক্ষিণপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি ডানপন্থীদের ভোট ছিল, সেই ভোটগুলি মৌলবাদীদের ভোট ছিল। এ সময় দলের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কেবল ব্যক্তিগত স্বার্থের জন্য একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হয়েছে। এই নির্বাচনের বাংলা চলে যেতে চায় না।
সংস্কার এবং বিচার নিয়ে যে ওয়াদা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল তা তারা ভঙ্গ করেছে মন্তব্য করে রেজাউল করিম বলেন, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের পরই দিতে হবে নির্বাচন। খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। সমাবেশ শেষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিটি শাহবাগ থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বজুড়ে অশান্তি ছড়িয়ে শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত পাকিস্তান সহ 6টি যুদ্ধ থামানোর দাবি করে নোবেল পুরস্কার পেতে মরিয়া এই রিপাবলিকান নেতা। বিশ্বের সবচেয়ে মর্যাদাকর এই পুরস্কারে ট্রাম্পকে মনোনীত করতে সম্মতিও দিয়েছে পাকিস্তান, আর্মেনিয়া, ইসরায়েল সহ মিত্ররা। তবে গাজায় ইসরায়েলি গণহত্যার পৃষ্ঠপোষকতা, ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে নির্লিপ্ততা, ইয়েমেন ও ইরানে সংঘাত বাঁধিয়ে রাখার দায় ট্রাম্পের ঘাড়েই বর্তায়। তাই ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার হবে মানবতা ও শান্তি প্রতিষ্ঠার পথে চরম উপহাস। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। বর্তমান বিশ্ব রাজনীতিতে রহস্যময় এক নেতা ৭৯ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন রাজনীতির বাইরেও যার অবাধ বিচরণ বিশ্ব ভূমণ্ডলে। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এসেই একের পর এক চমক দেখিয়ে যেমন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন, তেমনি তার উদ্ভট সব কর্মকাণ্ডে হতবাক বিশ্ববাসী। মার্কিনীদের অর্থনৈতিক ভাগ্য বদলানোর নামে বিতর্কিত নানা পদক্ষেপের পাশাপাশি বিভিন্ন দেশের উপর ট্রাম্পের খবরদারি আর নাক গলানো মানতে নারাজ অনেকে। এবার হোয়াইট হাউসে ফেরার পর তার মদদেই ফিলিস্তিনিদের ওপর নৃশংসতা, আগ্রাসন বাড়িয়ে দেয় নেতানিয়াহু সরকার। অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার বদলে অশান্তির বিষ ছড়িয়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন খোদ আমেরিকানরা। সম্প্রতি ভারত, পাকিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরান, ইসরায়েল এবং রাশিয়া, ইউক্রেন সহ 6টি যুদ্ধ থামাতে নিজের কৃতিত্ব দাবি করে আসছেন মার্কিন ধনকুবের। এজন্য নিজেকে শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি এই যুদ্ধবাজ নেতার। ওবামা কিছু না করেই প্রেসিডেন্ট হওয়ার 8 মাসের মধ্যেই নোবেল পেয়েছেন, কিন্তু আমি ক্ষমতায় এসে ভারত, পাকিস্তান সহ বিশ্বের 6টি যুদ্ধ বন্ধ করেছি। তাই নোবেল শান্তি পুরস্কারের নমিনেশন আমিই যোগ্য। এবছর নোবেল শান্তি পুরস্কার দিতে ট্রাম্পের পক্ষে সাফাই গাইছে পাকিস্তান, ইসরায়েল, আর্মেনিয়া সহ বিভিন্ন দেশ। নরওয়ের নোবেল কমিটিতে তদবিরও করেছে তারা। প্রেসিডেন্ট ট্রাম্প ডিজার্ভস দ্য নোবেল পিস প্রাইজ। আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এজন্য আমরা তাকে মনোনয়ন দিচ্ছি। এটা অবশ্যই একটা বিরাট সম্মানের বিষয় হবে। আমি রাশিয়া, ইউক্রেনের অনেক মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছি। আমি যদি না আসতাম এটা বিশ্বযুদ্ধ হতে পারত, কিন্তু আমি এটা বন্ধ করে দিয়েছি। কিন্তু পারমাণবিক শক্তিধর, মানবতার প্রতি দরদহীন এবং হঠকারী একজন ব্যক্তি নোবেল শান্তি পুরস্কার পাবেন তা নিয়ে বিস্ময়ের জন্ম দিয়েছে জনমনে। ক্ষমতায় আসার পর থেকেই ফিলিস্তিন, ইয়েমেন সহ মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার জন্য ট্রাম্পকে দায়ী করে আসছে বিশ্ব। সবশেষ বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধ বাঁধিয়েছেন ম্যানহাটনের এই আবাসন ব্যবসায়ী। এতে টালমাটাল বিশ্ব বাণিজ্য। অনেকের দাবি, শান্তির বিপরীতে অশান্তির বিষ ছড়িয়ে দিয়েছেন 6 ফুট 3 ইঞ্চির সুঠাম দেহের এই শ্বেতাঙ্গ নেতা। ট্রাম্প শুধু একজন বিতর্কিত রাজনীতিবিদ নন, যার শাসনামলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আগুনে ঘি ঢেলেছে। সংঘাত উস্কে দেয়া একজন নেতা কখনোই নোবেল শান্তির জন্য মনোনীত হতে পারেন না। তবে 4 স্ত্রী ও 5 সন্তানের জনক ট্রাম্পের নোবেল পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা এবং তার দাবি নিয়ে বিশ্বব্যাপী চলছে তুমুল বিতর্ক। তাই সবার নজর এখন নোবেল কমিটির সিদ্ধান্ত এবং ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
ঝুঁকিপূর্ণ ভবনে নানা সংকট নিয়ে চলছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্র। একদিকে ওষুধ যন্ত্রপাতি ও চিকিৎসক সংকট, অন্যদিকে জনবল না থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত প্রসূতি মা ও শিশু। সংকট সমাধান করে সেবা নিশ্চিতের দাবি রোগী ও স্বজনদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুপ্পা। 4 দশক আগে প্রতিষ্ঠিত জয়পুরহাট শহরের ধানমন্ডি সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি একসময় সুনাম কুড়ালেও বর্তমানে নানা সংকটে ভেঙে পড়েছে স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন ধরে নেই ওষুধ সরবরাহ, যন্ত্রপাতি না থাকায় রোগ নির্ণয় কার্যক্রমও বন্ধ, এমনকি এনেস্থেশিয়া ডাক্তার না থাকায় প্রায় 2 বছর ধরে বন্ধ রয়েছে অপারেশন। এছাড়া ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে আতঙ্কিত রোগী ও স্বজনরা। আমি আমার ওয়াইফকে এখানে চিকিৎসার জন্য নিয়ে আসছিলাম, তো এরকম প্রায় 3 বার চেক আপ করালাম, কিন্তু একবার আমি ওষুধ পাইনি এবং আল্ট্রাসাউন্ড করাতে পারিনি এখানটাতে। এখানে মেশিন নেই। অপারেশন, সিজার, ভালো এনেস্থেশিয়া ডাক্তার সবকিছু হলে আমাদের একটু বেশি ভালো হতো। এখানে আগে ফ্রিতে ওষুধ দেওয়া হতো, সিজার ছিল, কিন্তু এখন ওষুধ আমাদের কিনে খাইতে হয় বাহির থেকে। সরকার যদি এই ওষুধের ব্যবস্থাটা করে দিত অনেক ভালো হতো। অনিয়মিত বেতন সহ নানা সমস্যায় জর্জরিত হাসপাতালের স্টাফরা। আমাদের উন্নয়ন খাত এবং আউটসোর্সিং যারা আছে তাদের বেতন নাই। সমস্যা নিয়ে কোনো কিছু বলতে রাজি হননি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার। যদি এসব সমস্যার সমাধান করা হয় তাহলে অবশ্যই আমরা আরো বেশি ভালো কাজ করতে পারবো এবং এই প্রতিষ্ঠানটি আবার আগের মতো স্বাস্থ্যসেবা দিতে পারবে। দ্রুত সব সংকট কাটিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আন্তর্জাতিক সংবাদ। চলমান যুদ্ধবন্ধে ইউক্রেনের পৌর দনবাস অঞ্চল রাশিয়ার হাতে তুলে দেওয়া সহ 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় শর্ত হল পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে পারবে না ইউক্রেন। যুদ্ধ পরবর্তী ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েন করা যাবে না, এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। গত 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রায় 3 ঘণ্টা বৈঠক করেন পুতিন। তবে বৈঠকে কি আলোচনা হয়েছিল সে বিষয়ে তারা কেউই সুস্পষ্টভাবে কিছু জানায়নি। এরপর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও যুদ্ধবন্ধ নিয়ে আলোচনা করেন। দ্রুতই পুতিন জেলেনস্কি বৈঠক হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। নাটোর সুগার মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার নাজমুল হুদাকে সাভার থেকে আটক করেছে র্যাব। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদাপুরে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব নাটোর 5 ও র্যাব 4 যৌথ অভিযান চালিয়ে সাভার বাজার এলাকা থেকে তাকে আটক করে। র্যাব 5-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিজ্ঞাসাবাদ শেষে নাজমুল হুদাকে নাটোর সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে। গত 3 আগস্ট মধ্যরাতে ট্রাক নিয়ে নাটোর চিনিকলে হানা দেয় সশস্ত্র ডাকাত দল। অস্ত্রের মুখে 11 নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে মিলের 90 লাখ টাকার যন্ত্রাংশ ট্রাকে তুলে নিয়ে যায়। এবারে খেলার খবর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ ও এশিয়া কাপের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। প্রায় 3 বছর পর দলে ফিরলেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান, ফিরেছেন সাইফ হাসানও। এদিকে নেদারল্যান্ড সিরিজ থেকে ছুটি নেওয়া অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ নেই এশিয়া কাপেও, তবে এশিয়া কাপে দলে স্ট্যান্ড বাই রাখা হয়েছে তাকে। এছাড়া দলের সুযোগ হয়নি সবশেষ টি-20 সিরিজে খেলা নাইম শেখের। আগের মতো এবারও সুযোগ হয়নি সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ শুরু হবে 30 আগস্ট। পরের 2 ম্যাচ হবে 1 ও 3 সেপ্টেম্বর। সব ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। একটি ঘোষণা। এটিএন বাংলা নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার।
ডাকসু নির্বাচনকে ঘিরে জমে উঠেছে অনানুষ্ঠানিক প্রচারণা। নির্বাচিত হলে বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ আবাসিক করার প্রতিশ্রুতি ছাত্রদল শিবির ও বাকচাষে। সব গুম ও বিচার বহির্ভূত হত্যার জন্য শেখ হাসিনার বিচার হবেই বললেন মির্জা ফখরুল। গুম খুনের বিচার কাজ এগিয়ে নিতেই নির্বাচন চায় বিএনপি। দেশে প্রচলিত পদ্ধতিতে কোনো নির্বাচন হতে দেয়া হবে না, হুঁশিয়ার ইসলামী আন্দোলনে। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবি। এবং বিশ্বে অশান্তি ছড়িয়ে শান্তিতে নোবেল পাওয়ার স্বপ্ন প্রেসিডেন্ট ট্রাম্পের। মনোনীত করতে কয়েকটি দেশের সম্মতি, মানবতার সাথে উপহাস বলছে বিশ্ববাসী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।